ওয়েলকাম টু জাপান। তো এবার আমরা যাই বুলেট ট্রেনে চাপতে। ঠান্ডা কি গো, দারুণ লাগছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আবার আমরা এই যে পাসপোর্ট হাতে বেরিয়ে পড়েছি, যাচ্ছি নতুন আর একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা তো আস্তে আস্তে জানাবোই। তবে গত বছর যখন আমরা রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে গেছিলাম তখন যেমন আমরা খুব এক্সাইটেড ছিলাম, আজকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার জন্য আমরা চরম এক্সাইটেড। মানে বেশ কয়েক মাস থেকে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। তো ফাইনালি আজকে সেই দিন চলে এসেছে। তবে এই কোট দেখে বুঝতে নিশ্চয়ই পারছেন যে আমরা যাচ্ছি শীতের দেশে। তো কোথায় যাচ্ছি অবশ্যই কিছুক্ষণের মধ্যেই জানাবো। এখন আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, তো যাই বোর্ডিং গেটের সামনে। এই যে আমরা এই প্লেনটার আবার সিটগুলোতে এইরকম, মানে এটা তো এইরকম দিয়ে ওটা মাথা দিয়ে এইভাবে টানা যায়। আমার বর কেমন দেখাচ্ছে দেখো। তো দেখা হবে সূর্যোদয়ের দেশে গিয়ে। কোথায় গেছি, মানে কোথায় যাচ্ছি এটা শুনে কেউ কেউ হয়তো আন্দাজ করতে পারবেন। তবে একদম ল্যান্ড করে তারপর আপনাদের জানাবো, ততক্ষণ একটু সাসপেন্স থাক। ঠান্ডা লাগছে নাকি বন্ধুরা? ঠান্ডা লাগছে বাবরে। ও তুমি ইয়েটা জ্যাকেটটা পরো আগে। হ্যাঁ সবাই জ্যাকেট পরে নিয়েছে। চলো। এখন আমাদের এয়ারপোর্টের বাইরের তাপমাত্রা হচ্ছে 5 ডিগ্রি। তো এবার আমি বলে দিই আমরা কোথায় এসেছি। ওই তো দেখি দাও, এই যে ওয়েলকাম টু জাপান। জাপান তো ডোরেমন, শিনচ্যান, পোকেমন ছাড়াও বিভিন্ন কার্টুন চরিত্রের জন্য বিখ্যাত, আমরা অনেকেই জানি। তাই এই প্রবেশের রাস্তাটাও দেখুন সব কার্টুন চরিত্র দিয়ে সাজানো। আমাদের ইমিগ্রেশন, কাস্টম সবই ক্লিয়ার হয়ে গেছে, শুধু অ্যারাইভেল কার্ডটা অনলাইনে আগে ভরে রাখা হয়নি বলে এখানে নেমে ভরতে হলো। তাছাড়া আর সেরকম কোনো প্রশ্ন করেনি। আর আমরা চাল, ডাল, ফলমূল কিছু আনিনি, তাই কাস্টমসেও কোনো সমস্যা হয়নি। এখন সকাল 8:45 মতো বাজলো। ফ্রেশ হয়ে গেছি, শীতের পোশাকও পরে নিলাম। আর এই যে আমার বড় জ্যাকেট পরে রেডি। এবার চলুন আমরা বেরিয়ে পড়ি। আমরা তো নেমেছি নারিটা এয়ারপোর্টে, আর এই এয়ারপোর্টটা টোকিও শহর থেকে বেশ খানিকটা দূরে। এখান থেকে একটু কম খরচে টোকিও যেতে হলে এই যে সামনেই নর্মাল বাস আর লো কস্ট বাস দুরকমই আছে। তবে আমরা যাচ্ছি নারিটা এক্সপ্রেস ট্রেনে। আমাদের 11 দিনের জাপান ট্রিপে বেশ অনেকগুলো শহরই ঘুরবো, আর একটা থেকে আর একটা শহর বেশ অনেকটাই দূরে দূরে। তাই আমরা 7 দিনের জাপান রেল পাস ক্লুক অ্যাপ থেকে অর্ডার করেছিলাম। আর এই জেআর পাশেই নারিটা এক্সপ্রেসেও চাপা যাবে। এই যে সামনেই জেআর অফিস, গিয়ে পাসটা আগে অ্যাক্টিভেট করে নিই। জেআর পাস পেয়ে গেছি। আসলে জাপানের ট্রান্সপোর্ট খুবই কস্টলি, আর বুলেট ট্রেনও ভীষণ এক্সপেন্সিভ। তারই মধ্যে একটু খরচ বাঁচাতে হলে এই জেআর পাস অবশ্যই দরকার। আর এই 7 দিনের রেল পাসে আমাদের পার হেড পড়েছে 30,000 টাকা করে। আর শহরের মধ্যে ট্রাভেল করার জন্য জেআর অফিস থেকে সুইকা কার্ড নিয়েছি। বাদিকের এই মেশিনগুলো থেকেও ওই কার্ডটা নেওয়া যায়। মানে প্রথম ট্রেনে চাপছেন, ফ্রি ওয়াইফাই। চলো। ご使用の際は周りのお客様のご迷惑となりませんよう。 এই তো আমরা চেপে পড়েছি। এটা আমরা এখন চেপেছি নারিটা এক্সপ্রেসে। তো প্রথমে তো আমরা ওখানে নেমে দেখালাম এই জেআর পাস নিয়েছি। তো এই হচ্ছে আমাদের জাপানের বুলেট ট্রেনের 7 দিনের জেআর পাস। আর তাছাড়া 7 দিন পর তো শেষ হয়ে যাবে, বা টুকটাক ঘোরাঘুরি করার জন্য এই যে একটা ওয়েলকাম শিখা বলে একটা কার্ড আছে এখানে, ওটা আমরা নিয়েছি। এই যে দুজনের দুটো একদম চেরি ব্লসম আঁকা। তবে ট্যুরিস্ট হিসাবে নর্মাল সুইকা কার্ডের বদলে ওয়েলকাম সুইকা কার্ডটাই বেশি ভালো, কেননা এতে কোনো ডিপোজিট লাগবে না।
তবে এখন আমাদের মেন চিন্তা হলো আগামী 7 দিন জেআর পাস দুটোকে সযত্নে আঁকলে রাখা, কেননা একবার হারিয়ে বা ছিঁড়ে গেলে এই এত দামি পাসটা কিন্তু আর রিইস্যু করবে না। আর আপনাদের তো দেখালাম প্রত্যেক জার্নির সময় পাসটা গেটের এই পাশে ঢুকিয়ে ওই পাশে বের করতে হচ্ছে। এই পদ্ধতিটা যেহেতু আমাদের কাছে একেবারে নতুন, তাই মনে করে কার্ডটা কিন্তু ফেরত নিতে হবে। এখন তো আমরা বুলেট ট্রেনে উঠিনি, ওই টোকিও স্টেশন থেকে আমরা বুলেট ট্রেনে উঠবো। ও যদিও আগে বুলেট ট্রেনে উঠেছে, কিন্তু আমার জন্য প্রথম যে বুলেট ট্রেনের কথা আমরা এতদিন বইয়ে পড়েছি বা আমরা স্কুলের স্যারের কাছে গল্পে শুনেছি যে জাপানের বুলেট ট্রেন নাকি 1 সেকেন্ডও লেট করে না, এবং 1-2 সেকেন্ড লেট করলে নাকি সেটা তখন এখানকার লোকে বলে আজকে ট্রেনটা লেট হয়েছে। তো দেখা যাক কেমন কি সব কিছু মিলিয়ে আজকে আমরা খুব এক্সাইটেড। যাই হোক, এই যে টোকিও স্টেশন ঢুকছে, আসতে প্রায় আমাদের 1 ঘন্টা মতো লাগলো। ট্রেনের মধ্যে লাগেজ রাখার কি সুন্দর ব্যবস্থা দেখুন, আর এই বড় বড় ট্রলিগুলো যাতে পড়ে না যায় তাই চেন দিয়ে আটকানো আছে। নেমে পড়লাম টোকিও স্টেশনে। এখানে লাগেজ রাখার এরকম প্রচুর লকার আছে। এখানে হোটেলের চেক ইন টাইম বিকেল 3টের পর, আর এখন সবে 11:30 বাজে, তাই এই বড় সাইজের লকারে আমরা রেখে দিলাম। তো দুটো ব্যাগ তাই বড়ই নিতে হয়েছে, অনেক রকম 3 রকম সাইজের আছে, ছোট, মাঝারি, বড়। আমরা বড়টাই নিয়েছি। এখানে আমাদের নিয়েছে 800 ইয়েন, মানে ওই 400 টাকা মতো। এবার সন্ধেবেলা এসে, সন্ধে বা বিকেল যখনই হোক এসে আমরা এটা নিয়ে গিয়ে হোটেলে চেক ইন করবো। তো এবার আমরা যাই বুলেট ট্রেনে চাপতে। টোকিও স্টেশন যে কি বিশাল, চারিদিকে লোক একেবারে ঠিক করছে। প্রথম যখন আমি হাওড়া স্টেশন গেছিলাম তখন মনে হয়েছিল এর চেয়ে জটিল স্টেশন বোধহয় আর নেই। তারপর তো নানা দেশের বেশ কিছু বড় স্টেশন দেখলাম, তবে টোকিও স্টেশনের কাছে সবাই শিশু। এই স্টেশনের এতগুলো ফ্লোর, সেই প্রত্যেকটা ফ্লোরের বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গার ট্রেন ছাড়ছে। আমরা তো এখনো অবধি কিচ্ছু ঠাউর করে উঠতে পারিনি। ডাম্পবেল লাগিয়ে নিয়েছি কানের মধ্যে। আমাদের বুলেট ট্রেন ছাড়তে এখনও 15 মিনিট মতো দেরি আছে, তাই রিজার্ভেশনের লাইনে দাঁড়িয়ে পড়েছি। যদিও রিজার্ভেশন না করিয়েও চাপা যায়, তবে হাতে যখন সময় আছে করিয়ে নিই। আর এই যে রিজার্ভেশনের লাইন পড়েছে। জাপানিজরা দেখলাম বুলেট ট্রেনকে শিনকানসেন বলে। এখানে ডাইরেকশন জাপানিজ ইংলিশ দুটোতেই দেওয়া আছে, তাই বাঁচোয়া, কেননা এখানকার মানুষজন দেখলাম তেমনভাবে ইংলিশটা বোঝে না। কেমন লাগছে? শিনোসাকা কোডামা, চলো। এই যে বুলেট ট্রেনের বগি, চলো। এই তো আমরা চেপে পড়েছি বুলেট ট্রেনে। আর কিন্তু একটাই দুঃখের ব্যাপার হচ্ছে আমরা দুজন সামনাসামনি মানে পাশাপাশি সিট পাইনি, সামনাসামনি পেয়েছি। যদিও আমরা এই 7 দিনে অসংখ্যবার বুলেট ট্রেনে চাপবো, তাই আজকে অত দুঃখ হচ্ছে না। এখন তাড়াতাড়ি পৌঁছানোটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট প্রায়োরিটি। তাই এখন না, যদি সাইডে এবার কাউকে বলে পাল্টানো যায় তাহলে তো ভালো। আর আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, বুলেট ট্রেন। আর আমার পরে খাড়া মাথা ও বলাই তো হয়নি আমরা এখন যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি আটামি। আর ওখানে কি আছে চলুন গিয়েই দেখাবো। ট্রেন ঢুকছে আটামিতে, আর এই 100 কিলোমিটার রাস্তা আসতে সময় নিল মাত্র 36 মিনিট। উফ, কি ঠান্ডা লাগছে। জাপানে নামার পর থেকে তো ভিতরেই ছিলাম, ঠান্ডা তেমনভাবে বুঝতেই পারিনি। তবে এতক্ষণে খোলা আকাশের নিচে এসে বেশ ঠান্ডা লাগছে। আমরা তো সিঙ্গাপুরে সারা বছরই 25 থেকে 32 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে থাকি, তাই হঠাৎ করেই এতটা টেম্পারেচার ডিফারেন্সের জন্য ঠান্ডাটা একটু বেশিই লাগছে। আমরা এখন এই সাকুরা দেখতে যাচ্ছি, চেরি ব্লসম। ঠান্ডা কি গো, কিন্তু এই ঠান্ডাটা খুব মানে এত ভালো লাগছে, একদম কি সুন্দর, সব জাপানিজ ভাষায় লেখা। আর আজকে এই ঠান্ডা আবহাওয়ায় এটা হচ্ছে সবচেয়ে আরামদায়ক, এত ঝকঝকে রোদ,
কি ভালো লাগছে, দারুণ লাগছে। ওই দেখো একটু পাহাড় দেখা যাচ্ছে। বেড়াতে তো অনেক জায়গায় যাই, কিন্তু মন থেকে এত আনন্দ এই ঠান্ডা পেয়ে মানে চরম আনন্দ হচ্ছে। যদিও হয়তো এর চেয়ে ভয়ঙ্কর যখন মাইনাসে যাব তখন এতটা আনন্দ হয়তো নাও থাকতে পারে, কিন্তু আজকে এখন খুব আনন্দ হচ্ছে। আর এই এত কিছু আনন্দের মাঝে আর এই সারা রাতের যে ক্লান্তি কাল থেকে শুরু হয়েছে আমাদের জার্নি, সেইগুলো আর কিছু মনে আসছে না। আর এই যে আমরা দুজন এবার ম্যাকডোনাল্ডসে খাই, তারপর যাবো আমরা চেরি ব্লসম দেখতে। কি নিয়ে এলাম? কি নিয়ে এলাম? এই যে শুধুমাত্র দুটো বার্গার নিয়েছি, আর তেমন কিছু নিইনি। আর আমরা তো এখন যাব যে জায়গাটায়, সেই জায়গাটা এখন এই বাজারটা হয়ে যেতে হবে। বাজারটা কি সুন্দর সাজানো, আর এই সাইডগুলোতে সব খাওয়ার দোকান, সব জাপানি স্টাইল খাবার, সব দোকান। হ্যাঁ, পুরোনো দিনের মতো দেখো। এই রেস্টুরেন্টের দরজাটা দেখুন, কেমন গুহার দরজার মতো লাগছে না? চলে এসেছি আমরা আজকের প্রথম গন্তব্যে। তো দেখতে তো পাচ্ছি, দারুণ লাগছে দেখতে। যদিও এটা এখন পিক সিজন নয় চেরি ব্লসমের, তবে এই জায়গাটাতে এখন থেকেই ফুটে গেছে ফুল। প্রতি বছরই এই ফেব্রুয়ারিতে এই ফুল ফোটে, তবে পিক সিজন মার্চে। না, এইখানটায় আগে হয়ে যায়। সেটাই তো বলছে, প্রতি বছর এখানে, কিন্তু যে বাগান আসল সেটা আর এক মাস নয়, ওই 15-20 দিন পর। এই তো আমরা চেরি ব্লসমের এই যে চেরি ফুলগুলোর সঙ্গে অনেক ছবি তুলে নিয়েছি, আর এত সুন্দর লাগছে। হ্যাঁ, তো এখান থেকে আমার যেতেই ইচ্ছা করছে না। সেই তখন থেকে একটা গাছের নিচেই দাঁড়িয়ে আছি। আর এখানে এসে আমি একটু মুখে পাউডার মেখে নিচ্ছি আর লিপস্টিক লাগিয়ে নিয়েছি, দিয়ে তারপর অনেক ছবি তুলে নিয়েছি। আর এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর এই যে ফুলকে নিয়ে আমরা দুজন পিছনে, এই যে মাঝে একটা ক্যানেল আছে, আর দুধারে এই চেরি গাছগুলো। এই গাছগুলোতে কিন্তু ফল হয় না। এই সুন্দর ফুলের জন্য জাপানের এই চেরি ব্লসম পৃথিবী বিখ্যাত। আজ শুক্রবার, তবুও বেশ ভালোই ভিড় আছে। আমার শব্দ ভান্ডার বা বর্ণনা শক্তি বড়ই কম, তাই এই এত সুন্দর সৌন্দর্যকে আমি সত্যি কিভাবে ব্যাখ্যা করব তার বুঝতে পারছি না। এই যে এইখানে একটা ছবি তোলার বিরাট লাইন, আমরাও তুলে নিয়েছি। হ্যাঁ, এই যে এইখানটা বেশ আর্চের মতো অনেকটা ফুল দেখা যাচ্ছে। নিজের মতো বেশ হাড়গোড়বালা। হ্যাঁ, আর এইখান থেকে পুরো অনেকটা ওই চেরি ব্লসম ফুলগুলো দেখা যাচ্ছে, সেই জন্য। আর পাখিগুলো সব, আর ছোট্ট কি সুন্দর পাখি দেখতে। এই জায়গাটা ভালোই লাগছে, সেই জন্য এখানে এত ছবি তোলার ভিড়। যদিও আমরা ওই যে জায়গাটায় ফাঁকাতে ছবি তুলেছি, ওটাও খুব সুন্দর। তবে আর 2-1 দিনের মধ্যেই, যেমন এই দেখো এই গাছটা, হ্যাঁ এই গাছটা যেমন 1-2 দিনে পুরো ফুল ঝরে যাবে। শেষের পথে আমরা ঠিকঠাক টাইমে এসেছি। আমার মনে হয় জাপান বেড়াতে আসার জন্য এই ফেব্রুয়ারির 3rd উইক থেকে মার্চের 1st উইক অবধি খুবই ভালো। এই সময় বেশ কিছু জায়গাতে অল্প ভিড়ে চেরি ব্লসমও দেখা যাবে, সাথে স্নোফলও পাওয়া যাবে। কেননা জাপানে ডিসেম্বর থেকে মিড ফেব্রুয়ারি অবধি প্রচণ্ড ঠান্ডা, আর বেশিরভাগ জায়গাতেই স্নোফলও হয়, দিনও ছোট। তাই আমরা এই সময়টাকেই বেছেছিলাম। তবে আমরা জাপানে এই সময় এসেছি, বাকি সব জায়গার সাথে সাথে একটু বরফও দেখতে পাবো।
তবে উপরি পাওনা হিসাবে এই চেরি ব্লসমের অপূর্ব সৌন্দর্যকে উপভোগ করলাম। আসলে এটাই আমাদের ভাগ্যে ছিল। ঝকঝকে পরিষ্কার আকাশ, সাথেই মিষ্টি রোদ দিনটাকে যেন আরও সুন্দর করে দিল। বাকি দিনগুলোও যেন এরকম সুন্দর আবহাওয়ায় পায়। আমরা শেষ অবধি গিয়ে এখন আবার ফিরে চললাম। জানি না আর কখনো চেরি ব্লসম দেখা হবে কিনা জাপানে, তবে যেটুকু দেখলাম সেটাই অনেক। আর খুব সুন্দর, দারুণ সময় নিয়ে। হ্যাঁ, বিদায় বন্ধুরা, ভালো থেকো। এখন আবার বুলেট ট্রেনে করে টোকিও ফেরত যাচ্ছি। আর এই যে আমরা সকাল থেকে এখন অবধি যে সময়টা, এত সুন্দর সময়টা কাটালাম, এটা পরশু অবধি আমরা জানতাম না যে জাপানে এসে চেরি ব্লসম দেখতে পাবো। এটা সত্যি আমাদের কাছে উপরি পাওনা একটা। পরশু অফিস গেছিল, অফিসের ওর একটা কলিগ জানিয়েছে যে এই একটা জায়গায় চেরি ব্লসম হয়ে গেছে তাড়াতাড়ি। তো সেইটা দেখেও তখন প্ল্যানটা একটু চেঞ্জ করে আজকে আমাদের মানে একদম ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে এইটা ঠিক করা হলো যে এই জায়গাটায় আমরা চেরি ব্লসম দেখতে যাবো। তো জাপানে এসে এখন তো পুরো বাকি দিনগুলো পড়ে আছে, তবে প্রথম দিনেই মানে এখানকার যে জাপানে তো চেরি ব্লসমের জন্য মানে পৃথিবীতে জাপান, কোরিয়া এগুলোই বোধহয় বিখ্যাত। তো জাপানে এসে চেরি ব্লসম দেখতে পেলাম, সত্যি দারুণ লাগছে, দারুণ। ওই যে জাপান রেলের অফিসে ছিলাম তখন আরো দুটো জায়গার নাম দেওয়া ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একটা দুটো জায়গায় এই ফেব্রুয়ারির শেষ করে হয়ে যায়। তবে পুরো জাপান জুড়ে যে ওদের মেন চেরি ব্লসমের সিজন সেটা ওই মার্চে শুরু হয়। তখন আমরা আলাদা আলাদা বসেছিলাম। তো এবার আমরা কিন্তু যে স্পিড প্রচুর আমরা দেখছিলাম 270 280 এরকম স্পিড দেখাচ্ছিল। তো বাইরে যখন আছি তখন কিন্তু দেখছি একবারে সাই করে বাপরে, তখন মনে হচ্ছে মানে সত্যি যদি পাশে কেউ দাঁড়ায় তাকে একদম মানে হাওয়াতে ছিটকে নিয়ে চলে যাবে। তবে আমরা যে ভিতরে বসে আছি, এখনই মাকে ফোন করেছিলাম, যে জিজ্ঞেস করছে, আমি বললাম কিছুই বুঝতে পারছি না ভিতরে, আমরা সেভাবে কিছুই বুঝতে পারছি না যে এত স্পিডে একটা ট্রেন যাচ্ছে। আমি তো প্রথম যখন আসার সময় যখন চাপলাম তখন আমি বলছি কই গো স্পিডই না, এখনো ভেতরে থেকে বোঝাই যাচ্ছে না, মানে হয়তো ট্র্যাকটাই এমন ভাবে তৈরি বা কিছু না। আজকের মতো ভিডিওটা এখান থেকেই শেষ করলাম। আজকের বাকি সারাটা দিন টোকিওতে কিভাবে কাটালাম সেটা খুব শীঘ্রই পরের ভিডিওতে নিয়ে আসছি। ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।